হ্যাঁ, রাধে রাধে। তা দেখুন আপনারা সর্বপ্রথম ক্ষীয় ক্ষীয় যে অক্ষরটা আছে, আমরা বাংলা ভাষায় এই যে ক্ষীয় যে অক্ষরটা আছে সেই অক্ষরটাকে আমরা এই সেই অক্ষরটাকে মনে করেন যে অক্ষর অক্ষর শব্দের মধ্যে কিন্তু ক্ষীয় আছে, তো এই অক্ষর শব্দটাকে আমরা অক্ষরই উচ্চারণ করি। অক্ষর বা রক্ষা, ক্ষমা এইভাবে আমরা উচ্চারণ করে ফেলি। কিন্তু এটার প্রকৃতপক্ষে আসলে উচ্চারণটা কীরকম হতে পারে? সংস্কৃত ভাষায় ক এবং মূর্ধন্যর সাথে এটা ভেঙে যায়। সংস্কৃত ভাষায় এই ক্ষীয়টা মূলত ক এবং মূর্ধন্যর সাথে ভেঙে যায়। অর্থাৎ প্রথমে ক হসন্তযুক্ত একটা ক উচ্চারিত হয়, তারপরে মূর্ধন্য স উচ্চারিত হয়, অর্থাৎ ক্ষা ক্ষা এইভাবে। তাহলে রক্ষা, বাংলায় আমরা রক্ষা উচ্চারণ করি, কিন্তু যখনই আমরা কোনো সংস্কৃত শ্লোক পাঠ করব বা মন্ত্র পাঠ করব, তখন যে জায়গাতে এই ক্ষীয়টা আমরা পাবো সেই জায়গাতে আমরা ক্ষা রূপে উচ্চারণ করব, ক্ষা ক্ষা। তাহলে উচ্চারণটা হবে রক্ষা। রক্ষা থাকলে উচ্চারণ হবে রক্ষা। ক্ষমা, বাংলায় বললে ক্ষমা, কিন্তু সংস্কৃতে উচ্চারণ করলে হবে ক্ষমা ক্ষমা, অর্থাৎ কটা উজ্জ্ব থাকবে, ক্ষা ক্ষা ক্ষমা ক্ষমা। তারপর মনে করেন যে রাক্ষস, বাংলায় বললে রাক্ষস, কিন্তু সংস্কৃতে উচ্চারণ করলে এই যে ক্ষীয়টা ক যোগ মূর্ধন্যর সাথে ভেঙে যাবে, ক এবং মূর্ধন্যর সাথে ভেঙে যাবে, তাহলে রাক্ষস রাক্ষস এইভাবে উচ্চারণটা হবে। তাহলে রাক্ষস থাকলে আমরা উচ্চারণ করব রাক্ষস। সবাই শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, শুনতে পাচ্ছি দাদা। আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে এই যে অক্ষর শব্দটা, আমরা যে অক্ষর বলি, অক্ষরের সংস্কৃত উচ্চারণ তাহলে কি হবে? অক্ষর। হ্যাঁ, ভেরি গুড। অক্ষর। হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। অক্ষর। অর্থাৎ ক্ষীয়টা ক এবং মূর্ধন্যের সাথে ভেঙে যাবে, তাহলে অক্ষর থাকলে সেটা সংস্কৃত উচ্চারণ হবে অক্ষর অক্ষর। স স মূর্ধন্য স উচ্চারণটা স উচ্চারণ হবে, স। তালবস্যর মতো না, কিন্তু মূর্ধন্য স, মূর্ধা দিয়ে উচ্চারণ করতে হবে। হ্যাঁ, মূর্ধন্য স্বর উচ্চারণটা মূর্ধা দিয়ে উচ্চারণ করতে হবে, তাহলে অক্ষর অক্ষর এইভাবে। অর্থাৎ জিহ্বাটা উল্টিয়ে উপরের দিকে মানে মূর্ধাতে নিয়ে স্পর্শ করতে হবে, অর্থাৎ জিহ্বা উল্টিয়ে মূর্ধায় স্পর্শ করে এই শটা উচ্চারণ করতে হয়, এর জন্য এটাকে মূর্ধন্য স বলা হয়। ঠিক আছে, রাক্ষা ক্ষমা রাক্ষস রাক্ষস এইভাবে। অক্ষর থাকলে অক্ষর অক্ষর এইভাবে। যে জায়গাতেই ক্ষীয় পাবেন সেই জায়গাতেই ক্ষা উচ্চারণ করতে হবে, এটা মনে রাখবেন সব সময়। আচ্ছা, তারপরে হলো অন্তস্থ জ। এই অন্তস্থ জটা দেখবেন খুবই গুরুত্বপূর্ণ গীতা পাঠের ক্ষেত্রে, বা যে কোনো চণ্ডী পাঠ হোক, গীতা পাঠ হোক, যে কোনো মন্ত্র বা শ্লোক পাঠের ক্ষেত্রে অন্তস্থ জ প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। মনে করেন যে গীতার একটা বিখ্যাত একটা শ্লোক, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত, এইভাবে একটা শ্লোক আছে, অনেক বিখ্যাত, এটা মোটামুটি সবারই মুখস্থ, ঠিক না? তো এটা যদা যদাহি থাকলে আমরা আসলে বাংলায় সবাই যদা যদাহি বলে ফেলি অনেক সময়, অনেকে অনেক সুন্দর করে উচ্চারণ করে। তো এটার প্রকৃত উচ্চারণ অন্তস্থ জয়ের উচ্চারণটা মূলত ইয়া রূপে হয়ে থাকে, ইয়া ইয়া, অর্থাৎ ই এবং অ এই দুইটা অক্ষরের সম্মিলনে একত্রে একটা উচ্চারণ, এই দুইটা অক্ষরের সম্মিলিত একটা উচ্চারণ, অর্থাৎ ইয়া ইয়া উচ্চারণটা হবে। তাহলে যদা থাকলে উচ্চারণ হবে ইয়াদা ইয়াদা। তাহলে যদা যদা হি ধর্মস্য না বলে আমরা উচ্চারণ করব ইয়াদা ইয়াদা হি ধর্মস্য, ইয়াদা ইয়াদা হি ধর্মস্য, ইয়াদা 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 ইয়াদা। ঠিক আছে, ইয়া ইয়া উচ্চারণটা হবে, উচ্চারণ হবে ইয়া। তাহলে ইয় অন্তস্থ জ থাকলে, যদা থাকলে ইয় উচ্চারণ করব, ইয়াদা উচ্চারণ করব, ইয়াদা ইয়াদা। তারপরে যুদ্ধ, যুদ্ধ থাকলে উচ্চারণ করব যুদ্ধ যুদ্ধ, যুদ্ধ থাকলে যুদ্ধ। যোগী, যোগী থাকলে যোগী যোগী, যে জায়গাতে যোগী আছে সেই জায়গাতে যোগী উচ্চারণ করবো। অর্থাৎ অন্তস্থ জ যে জায়গাতেই আমরা পাবো, জ কিন্তু দুইটা আছে, একটা হলো বর্গীয় জ আর একটা হলো অন্তস্থ জ। এই অন্তস্থ জ যে জায়গাতেই আমরা পাবো, এই অন্তস্থ জ যে জায়গাতেই, যে কোনো মন্ত্র বা শ্লোকের যে জায়গাতে আমরা অন্তস্থ জ পাবো সেই জায়গাতেই ইয় উচ্চারণটা করতে হবে। তাহলে যুদ্ধ থাকলে যুদ্ধ যুদ্ধ, যোগী থাকলে যোগী যোগী, যদা যদা হি ধর্মস্য থাকলে ইয়াদা ইয়াদা হি ধর্মস্য, এইভাবে উচ্চারণটা হবে। ঠিক আছে, আপনারা কি এই দুইটা অক্ষর বুঝতে পেরেছেন সবাই? এই দুইটা অক্ষরের উচ্চারণ বুঝতে পেরেছেন? আচ্ছা দাদা, বলছিলাম যে ক্ষমা শব্দটাতে ক শব্দটি কেন উচ্চারিত হয়নি?
ক উচ্চারণ হয়েছে তো, কটায় যে হসন্ত যুক্ত থাকায় এটা উজ্জ থাকবে, ক্ষা, কটা উজ্জ থাকবে, ক্ষা ক্ষা, রাক্ষাস, এই যে রাকের ক্ষেত্রে এই যে দেখুন কটা উজ্জ থাকতেছে, এখানে হসন্ত যুক্ত ক, কোনো অক্ষরের নিচে হসন্ত থাকলে সেই অক্ষরটা পূর্ণরূপে উচ্চারণ হয় না, সেটাকে উজ্জ রাখতে হয়। ঠিক আছে, কোনো একটা অক্ষরের নিচে যদি হসন্ত থাকে, এটাকে হসন্ত বলা হয়, যে নিচে যেটা থাকে। হসন্তের ব্যবহার আমরা শিখব। ঠিক আছে, আগামী ক্লাসে হসন্তের ব্যবহার শিখব। হসন্ত কোনো একটা অক্ষরের নিচে থাকলে সেই অক্ষরটাকে পূর্ণ উচ্চারণ করা যায় না। মনে করেন যে এই যে রাক্ষস আছে না, যদি হসন্ত না থাকতো, কয়ের নিচে হসন্ত না থাকলে রাকশস এইভাবে উচ্চারণ করতাম, রাকশস এইভাবে, রাকশস এইভাবে উচ্চারণ করতাম। ঠিক আছে, তারপরে রক্স আছে না, যদি কয়ের নিচে হসন্ত না থাকতো তাহলে র ক সা, র ক সা এইভাবে উচ্চারণ করতাম। কিন্তু কয়ের নিচে হসন্ত থাকায় রক, রক একসাথে উচ্চারণ করেছি। কয়ের নিচে হসন্ত থাকলে সেই অক্ষরটা পূর্ণ উচ্চারণ হবে না, সেটা উজ্জ থাকবে, অর্থাৎ অর্ধেক উচ্চারণ হবে। তাহলে এই ক্ষেত্রে কটা অর্ধেক উচ্চারণ করতে হবে, অর্থাৎ ক, কটা পূর্ণ উচ্চারণ করা যাবে না। তাহলে ক্ষা ক্ষা এইভাবে উচ্চারণটা হবে, ক্ষমা ক্ষমা, রাক্ষা রাক্ষস, রাক্ষা রাক্ষস, ক্ষমা ক্ষমা, কটা উজ্জ থাকবে, ক্ষা ক্ষা ক্ষা, কটা ক অর্থাৎ উজ্জ থাকবে, অর্থাৎ এখানে উচ্চারণ হবে তবে উজ্জ থাকবে আর কি। ক্ষা ক্ষা, রাক্ষমা ক্ষমা ক্ষমা, এইভাবে। বুঝতে পেরেছেন? বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা কি সবাই বুঝতে পেরেছি ক্ষীয় এবং এই অন্তস্থ জ এর উচ্চারণ? কারো কোনো প্রবলেম আছে, মানে কোনো জায়গায় সমস্যা থাকলে বলুন। শুধু শব্দের শুরুতে যদি ক্ষীয় থাকে তাহলে আমরা শুদ্ধ স উচ্চারণ করলে চলবে না দাদা? শুধু স হবে না, মানে কটা উচ্চারণ করতে হবে আর কি। ক্ষা ক্ষা এইভাবে উচ্চারণ করতে হবে, ক্ষা ক্ষা ক্ষা, কটা উজ্জ আসবে, ক্ষা এইভাবে, ক্ষা এইভাবে। দাদা যুদ্ধটা যদি আরেকটু উচ্চারণ করে দিতেন। যুদ্ধ, যুদ্ধের উচ্চারণটা হবে যোদ্ধা, যোদ্ধা, ইউ ইউ, যোদ্ধা, হ্যাঁ যুদ্ধ। যোদ্ধা, যদি যোদ্ধা থাকে, আকার যুদ্ধ। থাকলে, হ্যাঁ, আকার থাকলে যোদ্ধা, আর যদি এখানে তো আকার নেই তাহলে যুদ্ধ হলে যোদ্ধা, আচ্ছা, যোদ্ধা এইভাবে। যুদ্ধ। হ্যাঁ, অর্থাৎ জয়ের পরিবর্তে, আচ্ছা, থ্যাংক ইউ দাদা। অন্তস্থ জয়ের পরিবর্তে ই এবং অ উচ্চারিত হলো। ঠিক আছে, আর এই রস্যকারটা এই অন্তস্থ হ্যাঁ, এসে হ্যাঁ। যুক্ত হবে, ইউ, যোদ্ধা, যোদ্ধা এইভাবে। যুদ্ধ। হ্যাঁ, ওকে। রস্যকারটা তাহলে আমরা এটা কিভাবে পেলাম, কেমনে? কারণ জয়ের উচ্চারণ হচ্ছে ইউ, ইউ। হ্যাঁ হ্যাঁ, তা- আর রস্যকার তো এখানে ছিল। হইলো, আবার রস্যটাকে যোগ করলাম কিভাবে? এই যে এখানে যে অন্তস্থ জ আছে না, অন্তস্থ জয়ের পরিবর্তে তো ইও উচ্চারণ করলাম, আর অন্তস্থ জয়ের নিচে যে রস্যকারটা রয়ে গেল সেটাও তো উচ্চারণ করতে হবে, সেটার জন্য এই রস্যকারটা আমরা এখানে দিয়েছি। ঠিক আছে, যোদ্ধা, হ্যাঁ যোদ্ধা, যোদ্ধা, যোগী, যোদ্ধা এইভাবে, ইয়াদা এইভাবে উচ্চারণ। আচ্ছা, আপনাদের কাজ হলো আপনারা এই অন্তস্থ জ দিয়ে 10টা শব্দ বানাবেন। মনে করেন যে আমি এরকম যুদ্ধ একটা শব্দ বানিয়েছি, যুগী একটা শব্দ বানিয়েছি, এভাবে শব্দ তৈরি করে এভাবে উচ্চারণ আপনারা লিখবেন এবং সেগুলো পাঠ করবেন, পাঠ করে রেকর্ড করে আমাকে পাঠাতে হবে। মনে করেন যে আপনি অন্তস্থ জ দিয়ে 10টা শব্দ লিখলেন, 10টা শব্দ লিখে এভাবে যুদ্ধ, যুগী, এভাবে 10টা, অনেক 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 শব্দ আছে, অন্তস্থ জ দিয়ে অনেক অনেক শব্দ আছে। তো এইভাবে আপনি 10টা শব্দ লিখবেন, লিখে আপনারা সেটা এইভাবে মানে এইভাবে আপনারা ভেঙে ভেঙে লিখবেন, অন্তস্থ জ দিয়ে এইভাবে ভেঙে ভেঙে লিখে সেটা উচ্চারণ করে করে আপনারা রেকর্ড করে আমাকে ভয়েস পাঠাতে হবে। ঠিক আছে, এই যে হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ড করে পাঠাতে হবে। এটা হলো আপনাদের দ্বিতীয় মানে, বর্ণের সঙ্গে হয় না দাদা? হ্যাঁ বলুন। কার চিহ্ন যেটা, এটা মানে দ্বিতীয় ই ও যে মানে দ্বিতীয় বর্ণের সঙ্গে কার চিহ্নটা হয় আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয় বর্ণের সাথে যুক্ত হবে, আকার উকার, একার, একার হোক আকার হোক, অর্থাৎ যে কার চিহ্ন থাকবে সেই কার চিহ্নটা মানে ই অ যেটা আছে মানে পরের যে অক্ষরটা আছে সেটার সাথে যুক্ত হবে। হ্যাঁ, তাহলে যুদ্ধ, যোদ্ধা এইভাবে। তারপরে দেখুন
অন্তস্থ জফলা, যেহেতু অন্তস্থ জয়ের উচ্চারণটা ইয় রূপে হয়ে থাকে, অন্তস্থ জয়ের সংক্ষিপ্ত রূপ হলো অন্তস্থ জফলা, অর্থাৎ এই অন্তস্থ জটাকে সংক্ষিপ্ত রূপে অন্তস্থ জফলা দিয়ে এটা প্রকাশ করা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে জফলা যে জায়গাতেই আমরা পাবো সেই জায়গাতেইও ইয় উচ্চারণ করতে হবে। জফলা যে জায়গাতে পাবো সেই জায়গাতেই ইয় উচ্চারণ করতে হবে। তাহলে রাজ্য, রাজ্য আছে, জফলা আছে, তাহলে আমরা উচ্চারণ করব রাজ ইয়া, রাজ ইয়া, রাজ্যা, রাজ্যা, একসাথে রাজ্যা। মনে করেন যে দিব্য, বাংলায় বললে দিব্য, কিন্তু সংস্কৃত উচ্চারণটা হবে দিব্যা, দিব্যা, এইভাবে ইয় উচ্চারণটা আসবে, জফলার পরিবর্তে ইয় উচ্চারণটা আসবে, তাহলে দিব্যা। তারপরে নৃত্য, ইয় উচ্চারণ হবে, ঠিক আছে, নৃত্যা, তো এখানে জফলা থাকায় ইয় উচ্চারণটা আসবে, এখানে জফলা আছে যেহেতু, তাহলে নৃত্যা, নৃত্যা, দিব্যা, রাজ্যা, অর্থাৎ জফলা থাকলেই সেই জফলার পরিবর্তে আমরা ইয় উচ্চারণটা করব। ঠিক আছে, মানে জফলা প্রচুর পরিমাণে আপনারা জফলা পাবেন, গীতার শ্লোকের মধ্যে, বিভিন্ন মন্ত্রের মধ্যে আপনারা প্রচুর জফলা পাবেন। যে জায়গাতেই জফলা থাকবে সেই জায়গাতেই ইয় উচ্চারণটা করতে হবে। ঠিক আছে, তাহলে রাজ্য থাকলে রাজিয়া, দিব্য থাকলে দিব্যা, নৃত্য থাকলে নৃত্যা, এইভাবে নৃত্যা, রাজিয়া, দিব্যা, এইভাবে উচ্চারণ হবে। তারপর দেখুন দন্তস্ব, দন্তস্বর উচ্চারণ হলো স, ইংরেজি এস অ, স এর মতো। ঠিক আছে, অথবা আমরা সহজভাবে যদি আরও শিখতে চাই তাহলে সেটা হলো, আমরা যখন গান শিখি তখন আমরা সারেগামা পা বলি, ঠিক না, সারেগামা, দন্তস্বটাকে স উচ্চারণ করি, আমরা সারেগামা বলি না, সারেগামা বলি, তখন আমরা তো সারেগামা তো বলি না, আমরা সারেগামা তো বলি না, আমরা শটাকে তখন দন্তস্বটাকে আমরা স উচ্চারণ করি, সা, সা রে গামা, সা, স উচ্চারণ করি। তাই এই দন্তস্বটা আসলে প্রকৃত উচ্চারণ আসলে স, আমরা এটাকে স উচ্চারণ করে ফেলি। স আছে মূলত তিন ধরনের, একটা হলো দন্তস্ব, যেটা দাঁত, দন্ত মানে হলো দাঁত, দাঁত, বাতাসটা এসে দাঁতের মধ্যে ধাক্কা লাগবে, বাতাস। সংস্কৃত ভাষা আসলে এই রটা আসলে নেই, ঠিক আছে, এই রটা আসলে সংস্কৃত ভাষায় নেই। সংস্কৃত ভাষায় এই রয়ের পরিবর্তে ঢ উচ্চারণ করা হয়। সংস্কৃত ভাষায় এই র উচ্চারণ বা এই র অক্ষর বলতে কোনো অক্ষর নেই, তারা এই রয়ের পরিবর্তে ঢ ব্যবহার করে থাকে। অর্থাৎ আমরা বাংলায় যখন কোনো মন্ত্রের মধ্যে এরকম র পাবো, মনে করেন যে গাঢ়, বিমূঢ়, দৃঢ়, সেই ক্ষেত্রে আমরা রয়ের পরিবর্তে ঢ উচ্চারণ করব। তাহলে আমরা কোনো জায়গায় র পাবো, যে জায়গাতেই র পাবো সেই জায়গাতেই ঢ উচ্চারণ করব। তাহলে দৃঢ় থাকলে দৃঢ়, দৃঢ়, বিমূঢ় আছে তাহলে বিমূঢ়, বিমূঢ়, বা মূঢ় থাকলে মূঢ়, মূঢ়, গাঢ় থাকলে গাঢ়, গাঢ়, এইভাবে। অর্থাৎ সংস্কৃত ভাষায় ওরা এইভাবে, এই যে রটা ওদের নাই, ওরা র উচ্চারণ করে না, সেই রয়ের পরিবর্তে তারা ঢ উচ্চারণ করে। সেজন্য আমরাও যদি সংস্কৃত উচ্চারণ করতে চাই, যে জায়গাতেই র পাবো সেই জায়গাতেই আমরা ঢ উচ্চারণ করব। তাহলে দৃঢ় থাকলে দৃঢ়, দৃঢ়, এইভাবে উচ্চারণ করতে হবে। একটা হলো অন্তস্তব। আমাদের বাংলা ভাষায় আগে দুই ধরনের ব ছিল, একটা অন্তস্তব, একটা বর্গীয় ব। একইভাবে যেরকম বর্গীয় জ এবং অন্তস্থ জ আছে, বর্গীয় জ এবং অন্তস্থ জ, ঠিক একইভাবে আমাদের বাংলা ভাষায়ও কিন্তু আগে অন্তস্থ ব এবং বর্গীয় ব ছিল। আগে আমাদের ব্যঞ্জন বর্ণ ছিল 40টা, স্বরবর্ণ ছিল 12টা, তারপরে সেই স্বরবর্ণ থেকে রসল্লি নামে একটা বর্ণ ছিল, সেটাকে তুলে দিয়ে 11টা হয়েছে। আর অন্তস্থ ব নামে একটা অক্ষর ছিল, সেটাকে তুলে দিয়ে 39টা ব্যঞ্জন বর্ণ হয়েছে। ঠিক আছে, যখন 40টা এইভাবে ব্যঞ্জন বর্ণ ছিল সেগুলোকে বলা হতো ঈশ্বরচন্দ্রীয় ব্যঞ্জন বর্ণ। আচ্ছা, তা যাই হোক, এই অন্তস্থ বটা বাংলা ভাষা থেকে তুলে দেওয়া হলেও আমাদের সংস্কৃত ভাষায় কিন্তু এই অন্তস্থ বইয়ের প্রচুর ব্যবহার রয়েছে। সংস্কৃত ভাষায় বেশিরভাগ বই হলো অন্তস্থ ব, ঠিক আছে, সংস্কৃত ভাষায় খুব কম বই হলো মানে বর্গীয় ব। তাই এই অন্তস্থ বইয়ের উচ্চারণটা আমাদেরকে শিখতে হবে, যেহেতু আমরা সংস্কৃত মন্ত্র পাঠ করব। অন্তস্থ বইয়ের উচ্চারণটা মূলত ওয়া রূপে হয়ে থাকে, ওয়া, ওয়া। আর বর্গীয় বয়ের উচ্চারণটা আমরা সাধারণত যে ব উচ্চারণ করি, এই যে আমি ব উচ্চারণ করতেছি না, এটাই হলো বর্গীয় বয়ের উচ্চারণ। আর অন্তস্থ বয়ের উচ্চারণটা হলো ওয়া, ওয়া। অর্থাৎ আমরা সাধারণত ব উচ্চারণ করার ক্ষেত্রে এই যে ব উচ্চারণ করতেছি, দুইটা মানে ঠোঁট লাগাতে হয়, ঠোঁট লাগিয়ে ব উচ্চারণ করতে হয়, ব, ব, অর্থাৎ ঠোঁট লাগাতে হয়। কিন্তু যখন আমরা অন্তস্থ ব উচ্চারণ করব, তখন আমরা ঠোঁট না লাগিয়ে ব উচ্চারণ করতে হবে। অর্থাৎ ঠোঁট না লাগিয়ে ব উচ্চারণ করলে যে উচ্চারণটা আসে সেটাই হলো অন্তস্থ বয়ের উচ্চারণ।
আমি কি বলেছি আমি আবার বলি, অর্থাৎ সাধারণত ব উচ্চারণের ক্ষেত্রে আমাদের দুইটা ঠোঁট লাগিয়ে ব উচ্চারণ করতে হয়। এই যে আপনি ব উচ্চারণ করুন, ব দেখবেন দুইটা ঠোঁট লাগাতে হয়। আর যদি আপনি ঠোঁট দুইটা না লাগিয়ে যদি ব উচ্চারণ করেন, তাহলে যে উচ্চারণটা আসে সেটাই হলো অন্তস্থ বয়ের উচ্চারণ, অর্থাৎ ওয়া ওয়া। অর্থাৎ আমি ব উচ্চারণ করব ঠিকই, তবে ঠোঁট না লাগিয়ে। বুঝতে পারছেন সবাই? সবাই কি বুঝতে পারছেন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি দাদা, একটা জিনিস বুঝি না clear। শুনতে পাচ্ছি, কিন্তু বুঝতে পারছি না। আচ্ছা, অন্তস্থ বয়ের উচ্চারণটা হবে ওয়া 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 ওয়া, অর্থাৎ এই রূপে আর কি, অর্থাৎ ঠোঁট না লাগিয়ে ব উচ্চারণ করতে হবে। আপনারা ব উচ্চারণ করেন তো, ঠোঁট না লাগিয়ে, দুইটা ঠোঁট না লাগিয়ে ব উচ্চারণ করেন তো। ওয়া ওয়া হ্যাঁ, ওয়া ওয়া। উয়া বলা যাবে না, উয়া বললে তো আকার লেগে গেল। উয়া বলা যাবে না, উয়া বললে তো এখানে আকার চলে আসলো। উয়া উয়া বলতে হবে, ওয়া ওয়া, অর্থাৎ হ্যাঁ ওয়া। হ্যাঁ, মনে করেন যে সার্ব আছে, সার্ব আমরা উচ্চারণ করব সারওয়া সারওয়া। উবাচ আছে, আমরা উচ্চারণ করব উওয়াচ উওয়াচ। ঠিক আছে। ভগবান আছে, আমরা তো ভগবান বলি বাংলায়, বাংলা ভাষাতে আমরা ভগবান বলি, কিন্তু ভগবান শব্দের সংস্কৃত উচ্চারণ হলো ভগবান ভগবান, এইভাবে। অর্থাৎ অন্তস্থ বটাকে ওয়া রূপে উচ্চারণ করতে হয়। সংস্কৃত ভাষায় বেশিরভাগ বই হলো অন্তস্তব। বেশিরভাগ বই, যতগুলা বই আমরা পাই বেশিরভাগই হলো অন্তস্তব। কিন্তু যে সকল বইয়ের মধ্যে এভাবে রিকার পাওয়া যাবে, তারপরে রফলা পাওয়া যাবে, ঠিক আছে, তারপর মনে করেন যে এরকম রস্বইকার পাওয়া যাবে, এই সকল বইগুলো আসলে মূলত বর্গীয় ব রূপে উচ্চারিত হবে। অর্থাৎ এই সকল বইয়ের ক্ষেত্রে আমরা সাধারণ বইয়ের মতোই উচ্চারণ করব। কি বললাম? সংস্কৃত মন্ত্র বা শ্লোকের ক্ষেত্রে আমরা যদি কোনো বয়ের নিচে এইভাবে সাধারণ কোনো ব যদি আমরা পাই, তাহলে সেটাকে আমরা ওয়া রূপে উচ্চারণ করব। কিন্তু কোনো বয়ের নিচে যদি আমরা এইভাবে রফলা পেয়ে থাকি, কোনো বয়ের নিচে এইভাবে রিকার পেয়ে থাকি, তাহলে সেইগুলাকে ব রূপে উচ্চারণ করতে হবে, সেগুলাকে ওয়া বললে হবে না, সেগুলোকে ব রূপে সাধারণ ব হিসেবেই উচ্চারণ করতে হবে। ঠিক আছে, এগুলো হলো বর্গীয় ব। এটা আমরা কি আর রেপকার এই দুটোই? এই দুটো আরও কিছু কিছু আছে, এগুলো আমি ক্লাসে বলবো, আরও সামনের ক্লাসগুলোতে বলবো, যখন আমি অধ্যায় পড়াবো না তখন আমি দেখাবো এগুলা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। যখন অধ্যায় পড়াবো তখন এগুলো দেখাবো। হ্যাঁ, আপাতত আপনারা মনে রাখেন যে রফলা এবং রিকার এগুলো শুধু মানে বোঝার জন্য আর কি। ঠিক আছে, এই দুইটা আপাতত জেনে রাখেন। আরও অনেকগুলো আছে, আরও অনেকগুলো নিয়ম আছে বর্গীয় ব চেনার জন্য। সংস্কৃত ভাষায় বাকি সবগুলো বেশিরভাগ বই হলো অন্তস্তব, আর অন্তস্তব থাকলেই আমাদেরকে ওয়া রূপে উচ্চারণ করতে হবে, ওয়া ভগবান ভগবান। আর যদি এখানে আকার যদি না থাকতো, মনে করি যে ভগবন বন আছে, তাহলে আমরা কি ভগওয়ান ভগওয়ান এইভাবে উচ্চারণ করতে হবে। আকার মানে ওয়ান উচ্চারণ করা যাবে না, ভগওয়ান অর্থাৎ ওয়া ওয়া উচ্চারণটা হবে, ওয়া। ঠিক আছে, তাহলে ভগবান যেহেতু, তাহলে ভগবান শব্দের সংস্কৃত উচ্চারণ হবে ভগওয়ান, অর্থাৎ ওয়া ওয়া উচ্চারণটা আসবে, কারণ এখানে আকার আছে। আর আকার ছাড়া যদি উচ্চারণ করি তাহলে ওয়া ওয়া, এইভাবে সার ওয়া উওয়াচ। এটা উচ্চারণ করেন তো আপনারা, উবাচটা উচ্চারণ করেন তো, ওয়াচ উওয়াচ। ওয়াচ হ্যাঁ উওয়াচ। ওয়াচ ওয়াচ হ্যাঁ ওয়াচ। দেখুন, হ্যাঁ দেখুন, বাংলায় বললে উবাচ, বাংলায় বললে উবাচ বা ভগবানই মনে করেন যে বান শব্দটাই দেখেন, মনে করেন যে বাংলায় বললে বান, অর্থাৎ ব উচ্চারণ করতে হলে ঠোঁট লাগাতে হচ্ছে, বান। এই যে বান উচ্চারণ করতে হলে আমার ঠোঁট লাগিয়ে বা উচ্চারণ করতে হচ্ছে, ঠোঁট লাগিয়ে বা। এই দেখুন, বা উচ্চারণ করুন আপনারা, দেখবেন ঠোঁট লাগাতে হয়, মুখ দিয়ে দুইটা ঠোঁট লাগিয়ে ব উচ্চারণ করতে হয়, অর্থাৎ বান বান ঠোঁট লাগাতে হয়। কিন্তু আমি ঠোঁট না লাগিয়ে বান উচ্চারণ করি, ঠোঁট না লাগিয়ে। হ্যাঁ, আপনারা ঠোঁট না লাগিয়ে বান উচ্চারণ করেন, তাহলে দেখেন কি উচ্চারণ আসে, ভগবান। হ্যাঁ ওয়ান ওয়ান, এইভাবে ঠোঁট না লাগিয়ে বান উচ্চারণ করলে দেখবেন ওয়ান উচ্চারণটা আসে, ওয়ান ওয়ান এইভাবে। ভগবান। হ্যাঁ ভগবান। ভগবান।
হ্যাঁ ভগবান, ভগবান, হ্যাঁ ভগবান, ভগবান। এইভাবে ভগবান সার্বা উবাচ, এইভাবে। আমরা কি সবাই বুঝতে পেরেছি অন্তস্থ বয়ের উচ্চারণ? ভগবান সর্ব ওয়াচ আচ্ছা মিউট রাখবেন সবাই, মিউট রাখবেন। আচ্ছা আরো দুইটা অক্ষর দেখিয়ে দিই, অনেকগুলো মনে হয় হয়ে গেল আজকে। আরেকটা অক্ষর দেখিয়ে দিই, সেটা হলো লুপ্ত অ। লুপ্ত অ এর উচ্চারণ দেখবেন যখন আপনারা মন্ত্র পাঠ করবেন তখন দেখবেন এইভাবে, এভাবে মাত্রাহীন হ আপনারা পাবেন, অথবা অর্ধমাত্রা এভাবে হ পাবেন। আপনারা মিউট রাখবেন সবাই। হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হবে। সবাই মিউট রাখবেন। দেখুন লুপ্ত, লুপ্ত এর উচ্চারণটা কিরকম হয়ে থাকে। যখন আমরা গীতার মন্ত্রগুলা পড়ব, যখন আমরা গীতার মন্ত্রগুলো পড়ব তখন এইভাবে মাত্রাহীন হ অথবা অর্ধমাত্রা এইভাবে হ আমরা পাবো। কোনো হয়ের উপরে যদি এইভাবে সম্পূর্ণরূপে মাত্রা থাকে, অর্থাৎ কোনো একটা হ আছে উপরে সম্পূর্ণ মাত্রা আছে, তখন সেটাকে আমরা হ উচ্চারণ করব, হ। আর কোনো একটা হয়ের উপরে যদি এইভাবে অর্ধেক মাত্রা থাকে, অথবা দেখবেন যে মাত্রা নাই, এইভাবে শুধু একটা হ আছে, অথবা অর্ধেক মাত্রা আছে, অর্ধমাত্রা আছে, তখন সেটাকে বলা হয় লুপ্ত অ, সেটাকে তখন হ বলা হয় না, তখন সেই অক্ষরটার নাম হলো লুপ্ত অ, অর্থাৎ এইভাবে থাকে হটা, অর্থাৎ অর্থাৎ এইভাবে মাত্রা নাও থাকতে পারে, অথবা সামনের দিকে একটু মাত্রা থাকতে পারে। এই যে এই হয়ের ক্ষেত্রে দেখুন পূর্ণ মাত্রা নাই, সামনের দিকে মাত্রা আছে, বাকি অর্ধেক জায়গায় মাত্রা নাই। যদি হয়ের উপরে এভাবে পূর্ণরূপে মাত্রা থাকে, অর্থাৎ একটা হ আছে পূর্ণরূপে মাত্রা আছে, সামনে পিছনে উভয় দিকেই মাত্রা আছে, তাহলে সেটাকে বলা হবে হ, সেটা আমরা হ উচ্চারণ করব। কিন্তু কোনো হয়ের উপরে যদি এইভাবে মাত্রা না থাকে, অথবা সামনের দিকে যদি অর্ধেক মাত্রা থাকে, তখন সেটাকে বলা হবে লুপ্ত অ। সেই লুপ্ত অ এর উচ্চারণটা মূলত কিভাবে হবে সেটাই আমরা এখন শিখব। লুপ্ত অ যে জায়গাতে থাকবে, মনে করুন যে এখানে লুপ্ত অ আছে, এখানেও লুপ্ত অ আছে, লুপ্ত অ যে জায়গাতে থাকবে সেই জায়গার আগে দেখবেন, সেই জায়গার আগের যে অক্ষরটা থাকবে বা আগের যে স্বরটা থাকবে, সেই স্বরটাকে একটু টান দিয়ে উচ্চারণ করতে হয়, অর্থাৎ সেটা একটু দ্বিমাত্রিক উচ্চারণ হয়ে যায়, মাত্রাটা তখন বেড়ে যায়। অর্থাৎ গত পিওয়া, গত, এই যে গত উচ্চারণ করতেছি, ত উচ্চারণ করতেছি, গত ওকার উচ্চারণ করতেছি, এই ওকার উচ্চারণের ক্ষেত্রে দেখবেন ও ও চলে আসতেছে অটোমেটিকভাবেই। গত, গত উচ্চারণের সাথে সাথে একটা তো মানে ও একটা আসে, কিন্তু গত, গত, এই যে একটা ও আসতেছে, সেই অটাকেই আসলে আমরা একটু টান দিয়ে উচ্চারণ করব। সেজন্য এখানে দেখবেন একটু এই যে দুইটা হাইপেন ব্যবহার করেছি, একটু ড্যাশ, দুইটা ড্যাশ চিহ্ন বা দুইটা হাইপেন চিহ্ন ব্যবহার করেছি, যাতে করে আপনারা বুঝতে পারেন এখানে গততে গিয়ে একটু টান দিতে হয়। অর্থাৎ লুপ্ত ও যে জায়গাতে থাকবে সেই সেই লুপ্ত এর আগের অংশটাকে একটু টান দিয়ে উচ্চারণ করতে হবে, অর্থাৎ গত পিওয়া, গত পিওয়া, শ্রেয়োহম, শ্রেয়োহম, অর্থাৎ শ্রেয়, শ্রেয়তে গিয়ে ওতে গিয়ে আমি এখানে একটু টান দিয়েছি, অর্থাৎ এই যে শ্রেয় এর সাথে সাথে একটা অ চলে আসলো, সেই অটাকে একটু টান দিয়ে উচ্চারণ করতে হয়। আর এই যে অটা একটু টান দিয়ে উচ্চারণ করতেছেন, এটাই হলো লুপ্ত। ঠিক আছে, এখানে কিন্তু পূর্ণরূপে অ নেই, সেজন্য এখানে যে একটা অক্ষরের শেষে যে একটা অ আসতেছে, সেই অটাকে একটু টান দিয়ে উচ্চারণ করতে হবে, তাহলে সেটাই হবে শ্রেয়োহাম, গত পিওয়া, গত পিওয়া। বুঝতে পেরেছেন? অর্থাৎ লুপ্ত ও যে জায়গাতে থাকবে তার আগের অক্ষরটাকে একটু টান দিয়ে উচ্চারণ করতে হয়, গত, একটু টান দিলাম, গত পিওয়া, শ্রেয়োহাম, শ্রেয়োহাম। এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। যখন আমরা উচ্চারণ করব না, মানে বিভিন্ন শ্লোক যখন পাঠ করব, তখন কিন্তু আমরা এইভাবে লুপ্ত আমরা পাবো। ঠিক আছে, লুপ্ত আমরা পাবো, লুপ্ত যে জায়গাতেই পাবো সেই জায়গাতে একটু টান দিতে হবে।
গতৌ পিবা শ্রেয়োহাম, এইভাবে একটু টান দিতে হবে। তারপর দেখুন বফলা, কোনো অক্ষরের নিচে এইভাবে আমরা বফলা পেলে সেই ক্ষেত্রে বফলার উচ্চারণটা উ রূপে হয়ে থাকে। উ এবং অ, উ উ বফলার উচ্চারণটা উ। বফলা বুঝেন তো আপনারা, অর্থাৎ কোনো অক্ষরের নিচে এইভাবে ব থাকলে সেটাকে বফলা বলা হয়। কোনো অক্ষরের নিচে ব থাকলে সেটাকে বফলা বলা হয়। ঠিক আছে, তা এই বফলার উচ্চারণটা উ রূপে হয়ে থাকে। তাহলে উচ্চারণটা কীরকম, মনে করেন যে দ্বাদশ আছে, দয়ের নিচে বফলা, দয়ের নিচে বফলা থাকলে প্রথমে দ উচ্চারণ হবে, তারপরে উ উচ্চারণ হবে, তারপরে অ উচ্চারণ হবে। তাহলে উচ্চারণটা হবে দ্বাদশ, দ্বাদশ, অর্থাৎ রস্যউটা উচ্চারণের জন্য আমরা দয়ের নিচে রস্য উকারটা দিয়ে দিলাম। এখানে রস্য উ উচ্চারণের জন্য রস্য উ এর যে কার চিহ্ন আছে, অর্থাৎ রস্য উকার, সেই রস্য উকারটা আমরা এখানে ব্যবহার করলাম রস্য উ উচ্চারণের জন্য। তারপরে অ আছে, সেই অটা ব্যবহার করলাম। তাহলে দ্বাদশ, দ্বাদশ এইভাবে উচ্চারণ হলো। ঠিক আছে, দ্বাদশোধ্যায়, দ্বাদশ, দ্বাদশ এইভাবে। তারপরে দেখুন তয়ের নিচে বফলা আছে, তাহলে তুয়া উচ্চারণ হবে। তয়ের নিচে বফলা থাকায় তয় রস্যকার অন্তস্থ, তাহলে তুয়াকা, তুয়াকা, দ্বাদশ, দ্বাদশ, তুয়াকা এইভাবে উচ্চারণ আসবে। অর্থাৎ যে জায়গাতে আমরা বফলা পাবো সেই জায়গাতে রস্যৌকার এবং অন্তস্থ লাগিয়ে উচ্চারণ করব। রস্যৌকার কেন দিচ্ছি, কারণ উ উচ্চারণ করতে হবে, উ উ উচ্চারণটা আসে বফলা থাকলে। তাহলে দ্বাদশ, তুয়াকা এইভাবে উচ্চারণ হবে। আপনারা কি বুঝতে পারছেন? প্রথম প্রথম একটু কঠিন লাগবে। এটা একটু বুঝতে পারছি না, কারণ এটা ভাঙা, এই বফলাটা কিভাবে ভাঙানো হলো কিভাবে, আবার এটা বফলা উঠে গিয়ে আবার রসুকে বসলো কিভাবে, এটা বুঝলাম না। আচ্ছা, দেখুন বফলার পরিবর্তে যে জায়গাতেই বফলা থাকবে বফলার পরিবর্তে উ উচ্চারণটা হয়, ঠিক না? উ উচ্চারণটা হয়, অর্থাৎ আমাদেরকে উ বফলা উচ্চারণ, থাকে হ্যাঁ বফলা থাকলে উ উচ্চারণ হবে। তাহলে আমরা উ এবং অ উচ্চারণ করতে হবে। তাহলে উ উচ্চারণের জন্য আমরা এখানে রস্য উকার ব্যবহার করেছি। ঠিক আছে, রস্য ব্যবহার উচ্চারণের জন্য আমরা এখানে রস্য উকার ব্যবহার করেছি। আর অ উচ্চারণের জন্য যে অ আছে, এই যে অটা ব্যবহার করলাম। তাহলে এই ত্বকের ক্ষেত্রে আমরা বাংলায় বললে ত্বক, বাংলায় তো আমরা অনেক ভুল উচ্চারণ করি, এটা তো ত্বক উচ্চারণ না। ত্বক হলে তো এটা বানানটা এইভাবে হতো, এভাবে ত্বক উচ্চারণ হতো। এটার নিচে বফলা দেওয়ার তো কোনো দরকার ছিল না, ঠিক না? আমরা তো বাংলা ভাষায় ত্বক উচ্চারণ করি না, ত্বক উচ্চারণ করি। তা এটার নিচে বফলা তাহলে কেন দেওয়া দরকার? এটা তো বফলা না দিলেও তো হতো, ঠিক না? বাংলা ভাষায় আমরা যে ত্বক উচ্চারণ করি, এটা আসলে আমরা ভুল উচ্চারণ করি। উচ্চারণটা হবে তুয়াকা, তুয়াকা, তুয়াকা এইভাবে। তয়ের নিচে বফলা থাকায় তুয়া উচ্চারণ হবে, তুয়া। তারপর দেখবেন বাংলা ভাষায় আমরা কিভাবে উচ্চারণ করি, দ্বাদশ, দ্বাদশ উচ্চারণ করি। অর্থাৎ তাহলে দ্বাদশ উচ্চারণ যেহেতু করতেছি, তাহলে বফলা দেওয়ার কি দরকার ছিল? বফলার তো আর তো কোনো মানে হয় না। তাহলে বফলা যেহেতু দেওয়া হয়েছে সেটার তো অবশ্যই একটা ব্যবহার আছে, কিন্তু আমরা বাংলা ভাষায় সেই বফলার ব্যবহারটা করিই না। কিন্তু সংস্কৃতের ক্ষেত্রে অবশ্যই সংস্কৃত উচ্চারণ যদি আপনি স্পষ্ট শুদ্ধভাবে উচ্চারণ করতে চান, বফলার ব্যবহার করতে হবে, বফলার উচ্চারণটা করতে হবে। বাংলা ভাষায় আমরা দ্বাদশ বলে ফেলি, দ্বাদশ, অর্থাৎ তাহলে দ্বাদশ বলে তো এইভাবে বানানটা হওয়ার কথা ছিল, কিন্তু না, এটার নিচে বফলা দেওয়া হয়েছে, তার মানে এটার উচ্চারণটা হবে, হ্যাঁ বফলা দেওয়ার কারণে এটার উচ্চারণটা উ রূপে আসবে। তাহলে দ্বাদশ, দ্বাদশ এইভাবে, দ্বাদশ এইভাবে উচ্চারণটা হবে, তুয়াকা, দ্বাদশ। বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন বুঝছি। আসলে গীতা শেখার ক্ষেত্রে, গীতা শেখার ক্ষেত্রে আমাদের কিন্তু ব্যাকরণ খুব ভালোভাবে শিখতে হবে। আমাদের কিন্তু ছোটোবেলা থাকতে আমাদের অনেক টিচাররা কিন্তু ভালো করে উচ্চারণগুলো শেখায় না ওনারা, ঠিক আছে? যারা যারা ভালো টিচার পেয়েছেন, যারা যারা ভালো টিচার পেয়েছেন তারা তো শিখেছেন, কিন্তু অনেক টিচাররা আছে তারা এইভাবে বফলার ব্যবহার শেখায় না, বফলায়ের ব্যবহার, জফলায়ের ব্যবহার, কার চিহ্নের ব্যবহার, এগুলো শেখায় না। আমরা তো শুধুমাত্র মানে ছোটোবেলা যে বাংলা দ্বিতীয় পত্র যেটা আছে না, ব্যাকরণ, এগুলো শুধুমাত্র পরীক্ষায় পাশ করার জন্যই পড়েছি, এগুলো কখনো লাইফে কোনোদিন ব্যবহার করি নাই, যার ফলে আমরা উচ্চারণ বিধিটা জানি না। যদি আমরা এই ক্লাস 9-10-এর এই ব্যাকরণ বইটা যদি ভালো করে পড়তে পারতাম, তাহলে এই সংস্কৃত যে জিনিসগুলো আছে এগুলো আমাদের কাছে অনেক সহজ হয়ে যেত। আমি নিজেও কিন্তু ছোটোবেলা থাকতে এগুলো জানতাম না, যখন আমি গীতা পড়তে এসেছি তখন গিয়ে দেখা গেল যে আমি এই ব্যাকরণগুলো ভালো করে তখন শেখা হলো। অর্থাৎ ব্যাকরণিক যে জিনিসগুলো আছে না, বাংলা গ্রামার, এই ব্যাকরণ জিনিসগুলো আসলে গীতা পড়ার ক্ষেত্রে আসলে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়।
কারণ এগুলো আপনাকে প্র্যাকটিক্যালি তখন উচ্চারণের ক্ষেত্রে ব্যবহার করা লাগতেছে, যেহেতু আপনি শুদ্ধ উচ্চারণ করতে চাইতেছেন। কিন্তু বাংলা ভাষায় তো আমরা প্রচুর পরিমাণে ভুল উচ্চারণ করি বাংলা ভাষায়। ঠিক আছে, এই যে বললাম না দ্বাদশ, এটা তো আসলে দ্বাদশ আমরা উচ্চারণ করলে বফলার ব্যবহারই আমরা কিছু করি না। তারপর দন্তস্ব, দন্তস্বের উচ্চারণটাও তো আমরা সব সময় ভুল উচ্চারণ করি। এই যে সকল, সবাই, এই যে সবাই উচ্চারণ করি, এটা আসলে দন্তস্ব আমরা ব্যবহার করি ঠিকই। মনে করেন যে সকল বা সবাই, যেটা বললাম সবাই, এই সবাই শব্দটাকে আমরা এখানে কিন্তু সবাই উচ্চারণ করি, এটা কিন্তু আমাদের অভ্যাস হয়ে গেছে। কিন্তু প্রকৃতপক্ষে এখানে এই দন্তস্বর উচ্চারণটা আসলে স উচ্চারণ হওয়ার কথা ছিল, সবাই উচ্চারণ হওয়ার কথা ছিল। ঠিক আছে, স উচ্চারণ। এখন যেহেতু আমরা সবাই উচ্চারণ করতেছি, সবাই স, তাহলে তো এখানে তালবস্য হওয়ার কথা ছিল, কিন্তু এখানে তালবস্য না দিয়ে আমরা দন্তস্ব ব্যবহার করছি, কিন্তু উচ্চারণ করতেছি তালবস্য। এই হলো কথা। তাই এইভাবে আর কি বাংলা আচ্ছা ভাষা। দাদা, বলছি হ্যাঁ বলুন। কিভাবে আমরা মনে রাখতে পারি, মানে উচ্চারণ বিধিগুলো কিভাবে মনে রাখতে পারি দাদা? হ্যাঁ, এগুলা বারবার প্র্যাকটিস করতে হবে, উচ্চারণ করতে হবে, বিভিন্ন শব্দ গঠন করে সেগুলো উচ্চারণ করতে হবে বারবার। উচ্চারণ করে করে দাদাকে পাঠাতে হবে। আপনারা তো একদম নতুন, প্রথম অবস্থায় একটু কষ্ট হবে শিখতে, যেহেতু শিখতেছেন এই জিনিসগুলা। প্রথম অবস্থায় একটু কষ্ট হবে, কিছুদিন গেলে পরে এগুলো প্র্যাকটিস করতে করতে একটা সময় ঠিক হয়ে যাবে। মনে করেন যে যদা যদাহি ধর্মস্য, গীতার যে একটা শ্লোক, ঠিক আছে, মনে করেন যে এরকম একটা শ্লোক আপনি ধরলেন, এই শ্লোক, এই যে যদা যদাহি ধর্মস্য যে শ্লোকটা আছে, এই শ্লোকটাই মনে করেন যে আপনি নিলেন, খাতায় লিখলেন। লেখার পরে এই শ্লোকটাকেই এখন আপনি সুন্দর করে ভেঙে ভেঙে লিখবেন। ঠিক আছে, যদা যদাহি, এটাকে যদা যদা না লিখে আপনি লিখবেন ইয়াদা, রস্যই অন্তস্থ দয় আকার, এভাবে ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, এভাবে আপনারা লিখবেন। লেখার পরে সেটা উচ্চারণ করার চেষ্টা করবেন। ঠিক আছে, লিখবেনও আবার উচ্চারণও করবেন। মুখ দিয়ে উচ্চারণ করতে করতে একটা সময় যখন এগুলো প্রয়োগ করবেন, মানে এই যে অক্ষরগুলা যখন আপনারা উচ্চারণগুলো প্রয়োগ করবেন, প্রয়োগ করা শিখবেন, তখন আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। আমি আপনাদেরকে যখন অধ্যায় শেখাবো, গীতার দ্বাদশ অধ্যায়, এটা অনেক সহজ, যেহেতু আপনারা একদম নতুন, গীতার দ্বাদশ অধ্যায়টা একদম ভেঙে ভেঙে আপনাদেরকে আমি শেখাবো। তখন এই যে প্রত্যেকটা যে অক্ষর ব্যবহার হচ্ছে, এই যে বফলা বলেন, লুপ্ত অ বলেন, এই যে অক্ষরগুলো আছে, এই প্রত্যেকটা অক্ষরের তখন আমরা প্রয়োগ করে দেখাবো কীভাবে এগুলো উচ্চারণ করতে হয়। আমরা বিভিন্ন জায়গায় এই অক্ষরগুলো আমরা পাবো। শ্লোক যখন আমরা প্র্যাকটিস করব, তখন সেই শ্লোকগুলো ভাঙার ক্ষেত্রে বা সেই শ্লোকগুলো উচ্চারণের ক্ষেত্রে এই যে বিভিন্ন অক্ষর আমরা ভেঙে ভেঙে লিখবো, তখন সেগুলো আমরা দেখবেন যে এগুলো আমরা প্রয়োগ করে করে দেখতেছি, মানে এগুলো তখন আমরা প্রয়োগ করব, প্র্যাকটিক্যালি প্রয়োগ করে তখন সেগুলো উচ্চারণ করব। তাহলে আমরা আজকে মোটামুটি 8টা অক্ষরের আমরা উচ্চারণ শিখলাম। ঠিক আছে, আমরা 8টা অক্ষরের উচ্চারণ কী কী শিখেছি আমরা আরেকবার একটু রিভিশন দিয়ে দিই, সবাই আরেকবার একটু রিভাইজ দিয়ে দিই। আমরা প্রথমেই শিখেছি ক্ষীয়ের উচ্চারণ। প্রথমে আমরা শিখেছি ক্ষীয়ের উচ্চারণ। ক্ষীয়ের উচ্চারণটা হবে, কৃষ্ণ, শোনা যাচ্ছে না, কাটা কাটা আসছে। শোনা যাচ্ছে না? হ্যাঁ, রাধে রাধে। এখন কি শোনা যাচ্ছে? না না, আপনারা কি শুনতে পাচ্ছেন না কেউ? এখন ক্লিয়ার আসছে। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যেটা বলছিলাম, তা আজকে আমরা 8টা অক্ষরের উচ্চারণ শিখেছি। আগামী ক্লাসে আরও অনেকগুলো অক্ষরের উচ্চারণ শিখবো। এই 8টা অক্ষরের উচ্চারণই আজকে থাক। এই 8টা অক্ষরের উচ্চারণে আপনাদের প্র্যাকটিস করতে হবে। আপনারা এই 8টা অক্ষর দিয়ে 10টা করে শব্দ গঠন করবেন, অর্থাৎ প্রত্যেকটা অক্ষর দিয়ে 10টা করে শব্দ গঠন করে সেগুলো একটু লিখবেন, এইভাবে ভেঙে ভেঙে লিখবেন, এবং সেগুলা আপনারা উচ্চারণ করে করে আপনারা দেখবেন এখানে হোয়াটসঅ্যাপে মানে ভয়েস রেকর্ড পাঠানোর একটা অপশন আছে। যদি আপনারা না পারেন, আপনাদের ক্লাস 9-10-এ পড়ে বা এরকম কোনো একটা কাউকে, কোনো একটা স্টুডেন্টকে দিবেন, স্টুডেন্টকে বলবেন যে এই যারা স্কুলে পড়ে বা কলেজে পড়ে তাদেরকে একটু দিবেন, দিয়ে বলবেন যে আমার ভয়েস রেকর্ড পাঠাতে হবে আমার স্যারকে, তুমি আমাকে একটু ভয়েস রেকর্ডটা করিয়ে দাও। এভাবে কাউকে বলবেন। আপনারা যারা বয়স্ক আছেন, আপনারা তো অনেকে বুঝেন না, আসলে জানেন না, সেজন্য আপনারা একটু হেল্প নেবেন, কারো হেল্প নিয়ে আপনারা এইভাবে 10টা করে শব্দ যে আপনারা আছে সেগুলো ভয়েস রেকর্ড করে পাঠাবেন। মনে করেন যে আপনি অক্ষর শব্দটা লিখলেন, এটাকে অক্ষর এভাবে ভেঙে লিখবেন, লেখার পরে উচ্চারণ করবেন অক্ষর, রক্ষা, রাক্ষস, ক্ষমা, এভাবে আপনার 10 বার, মানে 10টা শব্দ এভাবে উচ্চারণ করে আমাকে পাঠাতে হবে, কিন্তু যাতে করে আমি বুঝতে পারি আপনাদের উচ্চারণ হচ্ছে কি না। বুঝতে পেরেছেন সবাই? সবাই এই কাজটা অবশ্যই করবেন। আপনারা রেকর্ড করে পাঠাবেন আমাকে, কারণ এগুলো তো আপনারা উচ্চারণ শিখতেছেন। উচ্চারণটা অবশ্যই উচ্চারণ করে করে আপনাদেরকে পাঠাতে হবে। ক্লাসের মধ্যে সবার উচ্চারণ যদি আমি ধরতে যাই, তাহলে আমাদের ক্লাসের সময় কিন্তু এখানেই অনেক সময় চলে যাবে। সেজন্য যেহেতু আমাদের বিকল্প পদ্ধতি আছে, আপনারা ভয়েস রেকর্ড করে করে আমাকে পাঠাবেন। কোনো জায়গায় সমস্যা হলে সেটা আমি আপনাদেরকে আবার ঠিক করে দেব।
ঠিক আছে, তাহলে আমরা ক্ষীয়ের উচ্চারণ শিখলাম, ক্ষ উচ্চারণ হবে, অন্তস্থ জয়ের উচ্চারণ শিখলাম, সেটা হবে ইয়দা ইয়দা যুদ্ধ যোগী, আর ক্ষীয়ের উচ্চারণটা হবে রক্ষা রাক্ষস ক্ষমা, এভাবে উচ্চারণটা হবে। তারপরে আমরা শিখলাম অন্তস্থ দন্তস্বর উচ্চারণ, দন্তস্বর উচ্চারণটা হবে সকল সওয়াই, এইভাবে। তালবস্বর উচ্চারণটা হবে সাধারণ যেভাবে আমরা উচ্চারণ করি শ্রী শ্রী, এইভাবে উচ্চারণটা হবে। তারপরে মূর্ধন্যস্বর উচ্চারণটা হবে স, অর্থাৎ জিহ্বাটাকে উল্টিয়ে উচ্চারণ করতে হয় এই মূর্ধন্যস্বরের উচ্চারণ নিয়ে আমি একটা ভিডিও দিব, সেই ভিডিওটা আপনারা দেখবেন। তারপরে হলো অন্তস্থ জফলা, যে জায়গাতেই অন্তস্থ জফলা থাকবে সেই জায়গাতেই আমরা ইও উচ্চারণ করব। মনে করেন যে রাজ্য, বাংলায় বললে রাজ্য, এই দেখুন এই বাংলায়ও কিন্তু আমরা ভুল উচ্চারণ করি। বাংলায় আমরা কি উচ্চারণ করি? বর্গীয় জ। বাংলায় আমরা এটা উচ্চারণ করি রাজ্য, রাজ্য উচ্চারণ করি বাংলায়, কিন্তু উচ্চারণটা হবে রাজিয়া রাজিয়া, দিব্য নৃত্য নৃত্য, দিব্য নৃত্য, রাজ্য, এইভাবে উচ্চারণগুলো আসবে। তারপর দেখুন সংস্কৃত ভাষা, মিউট করেন আপনারা, একটু মিউট করেন সবাই। তারপর দেখুন র র র থাকলে আমরা ঢ উচ্চারণ করব, যে জায়গাতেই র পাবো সেই জায়গাতেই ঢ, অর্থাৎ দৃঢ় উচ্চারণ করব দৃঢ়। বিমূঢ় আছে উচ্চারণ করব বিমূঢ়। গাঢ় আছে উচ্চারণ করব গাঢ়, এভাবে। অন্তস্থ ব, যে জায়গাতেই পাবো, যে জায়গাতেই এইভাবে ব পাবো সেই জায়গাতে আমরা উচ্চারণ করব ভগবান থাকলে ভগবান। সর্ব আছে উচ্চারণ করব সর্ব। উবাচ আছে, গীতার মধ্যে প্রচুর পাবেন, শ্রী ভগবান উবাচ অর্জুন উবাচ শব্দের অর্থ হলো বলিলেন, উবাচ শব্দের অর্থ হলো বলিলেন বা কহিলেন। তাহলে উবাচ থাকলে উবাচ উবাচ বললে হবে না, বললে হবে না, উবাচ, এইভাবে। হ্যাঁ। তারপরে বফলা থাকলে আমরা উচ্চারণ করব, অর্থাৎ মনে করেন যে দয়ের নিচে বফলা আছে, তাহলে দ্বাদশ উচ্চারণ করব। তয়ের নিচে বফলা আছে, তাহলে তুয়াকা, এইভাবে উচ্চারণ, এইভাবে উচ্চারণ হবে। তারপরে লুপ্ত হয়ের উপরে মাত্রা না থাকলে বা অর্ধমাত্রা থাকলে সেটাকে লুপ্ত বলা হয়। লুপ্ত থাকলে আগের যে মাত্রাটা থাকবে বা আগের যে অক্ষরটা থাকবে সেটাকে একটু টান দিয়ে উচ্চারণ করতে হবে। মনে করেন যে গত পিওয়া, তারপরে শ্রেয়োহম, এইভাবে। তা এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা 8টা অক্ষরের উচ্চারণ শিখলাম। আপনাদের যদি তাও কোনো প্রবলেম থাকে আপনারা অবশ্যই আমাকে মেসেজ করবেন, অবশ্যই ভালো করে শিখে যাবেন, যেহেতু শেখার জন্য এসছেন। অনেকে আছে ক্লাসের মধ্যে আপনারা একটু লজ্জা পান, আমাকে বলতে পারেন না, ক্লাসের মধ্যে সকলের সামনে প্রশ্ন করতে পারেন না। আপনারা অবশ্যই আপনারা মেসেজ করে আমাকে জানাবেন যে দাদা আমি ক্লাসের মধ্যে এই জায়গাটা বুঝি নেই বা এই অক্ষরের উচ্চারণটা বুঝিনি, আমাকে একটু বলে দেন। আপনারা মেসেজ করবেন, মেসেজ করার নাম্বার হলো